প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা। আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নির্দয় বলে সংসদে সমালোচনা করেছেন বিরোধী দলীয় একজন এমপি। আরেক এমপি হাসনাত আব্দুল্লাহ শিক্ষামন্ত্রীকে স্ট্যান্ডবাজি, টেন্ডারবাজিতে ওস্তাদ বলে আখ্যায়িত করে বলেছেন, শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে সরকারের পায়ের তলায় মাটি নেই। শিক্ষার্থীদের সাথে টাল্টি বাল্টি করলে প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আরেক বিরোধী নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই আন্দোলনের পেছনে দায়ী করছেন একটি মহলকে, যারা সরকারকে বিব্রত করতে এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। যদিও তিনি বলেছেন এই আন্দোলনকে গুরুত্ব বা মনোযোগ দিচ্ছে না সরকার। যেখানে প্রতিবেশী দেশ নেপালে জেন জির আন্দোলনে সরকার পতনের পর কেবল ৩-৪ মাস আগেই তুমুল জনপ্রিয় হয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী বালেন শাহ এর পদত্যাগের দাবিতে আবারও রাস্তায় জেন জি। আর ছাত্রদের ছোট আন্দোলনকে কেন্দ্র করে পরাক্রমশালী আওয়ামী লীগ সরকারের পতন তো এখনো জলজলে। সেখানে বর্তমানে ছাত্রদের আন্দোলনকে গুরুত্ব না দেয়া কি সরকারের সঠিক সিদ্ধান্ত? এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দেশে ফিরে আত্মসমর্পণের। তিনি ফিরলে পরিস্থিতি কেমন হতে পারে বলে মনে করছে সরকার? সরকার কি আসলেই তাকে ফেরত চায়? অন্যদিকে ৪৫ বছর পর হঠাৎ গ্রেফতার সাবেক মেজর মুজাফফর, যাকে বলা হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি। কোথা থেকে তার আবির্ভাব? কেন তাকে হস্তান্তর করা হলো সেনাবাহিনীর কাছে? কোনো তথ্য কি ধামাচাপা পড়ে যাচ্ছে? সংসদে ঐক্যের বার্তা থাকলেও বাইরে আন্দোলন, গণ অভ্যুত্থান, এমনকি সরকার পতনের হুমকি দিচ্ছেন বিরোধী জোট নেতারা। সরকারি এবং বিরোধী দলের সম্পর্কের আসল চেহারা কোনটি? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান। জনাব এ বি এম আশরাফ উদ্দিন নিজান, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনি আমাকে সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন, কৃতজ্ঞতা। আমি বেশ কয়েকটি বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। এই যে পরীক্ষার্থীদের মানে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে সেটি নিয়ে কথা বলতে চাই সংসদের অবস্থা এবং সংসদের বাইরেও যে আ আ বক্তব্য, পাল্টা বক্তব্য যেগুলো চলে সেই প্রসঙ্গগুলোতে, এবং আরও কিছু প্রাসঙ্গিক বিষয় কথায় কথায় চলে আসবে। আমি শুরু করি যে শিক্ষার্থীদের যে আন্দোলন, একদম শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির মধ্যে বা খারাপ আবহাওয়ার মধ্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ফার্মের মুরগি তিনি বলেছেন, এরকম একটা বক্তব্য দিয়ে আন্দোলন করা হচ্ছে, তার পদত্যাগের দাবি করা হচ্ছে। যেটি আমরা দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এই প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে একটি মহল সরকারকে বিব্রত করতে চায়, তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। কোন মহলটি আসলে সরকারকে বিব্রত করতে এমন করতে পারে বা ঘোলা পানিতে মাছ শিকার করতে এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করেন? ওয়েল, শিক্ষামন্ত্রী বলেছেন গতকাল, কিন্তু এই ছাত্রদের এই সমস্যাটুকু চলছে কিন্তু আজকে 4 দিন। হুম, আপনি মনে আছে প্রথম দিন 15 তারিখে লিডার অফ দ্য হাউস এবং অপোজিশন লিডার যখন আমাদের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য করছিলেন, তার আগে মাননীয় শিক্ষামন্ত্রী প্রশ্নোত্তর পর্বে উনি কথা বলেছেন কেন পরীক্ষাটা নিতে পারেননি, বা এই বর্ষাকালীন মনসুনের মধ্যে যে সমস্যা হয়েছিল ছাত্রদের সেজন্য দুঃখ প্রকাশ করেছেন। এবং উনি যে কথাটুকু বলেছেন আমি কোনো ডিফেন্ড করব, কারণ কথার আগে পিছে অনেক কথা ছিল। হুম, উনি নিজের মেয়েকে দিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী মহোদয় একটা উপমা দিতে চেয়েছিলেন যে আমার মেয়ে এরকম যে একটু বৃষ্টি হলেই মাথার মধ্যে একটু বৃষ্টির কপটা পানি পড়লেই জ্বর অসুস্থ আসে। হয়ে পড়ে, হুম, জ্বর এসে যায়, ফার্মের মুরগির মতো। হ্যাঁ, এটাকে উনি আহ, আমরা যেটা মনে করেছি পরে, যে জন্য উনি দুঃখ প্রকাশ করেছে। আহ, আজকের দিনে, আজকের এই যুগে, রোবটিক যুগে, এআই যুগে কথাবার্তা বলতে খুবই আমাদের তরুণ সমাজ এবং বিশেষ করে জুলাই বিপ্লব, ছাত্র জনতা আন্দোলনের পরে আমি মনে করি বাংলাদেশের মানুষের মনোজগতে, আমি বিশেষ করে ইয়াং জেনারেশন জেনজিদের মনোজগতে একটা বিরাট পরিবর্তন ঘটেছে, যেটা আমাদের মনোজগতে এখনো ঘটেনি। আপনি এটাকে যেভাবে নেন, ভালোভাবে নেন বা হুম, অন্যভাবে নেন, কিন্তু কথা হলো একটা বিরাট পরিবর্তন ঘটেছে।
অতএব আমরা কথাবার্তা বলতে খুবই হুঁশিয়ার থাকতে হবে হুম, সেক্ষেত্রে। এবং পরের দিন আহ, উনি ওটা হলো এর আগে 14 তারিখে উনি প্রথম প্রশ্নোত্তর করে বলেছেন এবং 15 তারিখে উনি একটি স্টেটমেন্ট করেছেন। আপনি লক্ষ্য করবেন আমি দাঁড়িয়ে মাননীয় স্পিকারের কাছে বলেছিলাম যে মানে শিক্ষামন্ত্রী 300 বিধিতে একটি বিবৃতি দিলেন, ফর্মাল বিবৃতি। সেখানে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং ছাত্রদের পরীক্ষা, ছাত্রীদের পরীক্ষা আবার নেয়ার কথা বলেছেন। এবং যে দুটি প্রশ্ন নিয়ে সমস্যা হয়েছিল, ভুল প্রশ্ন হয়েছিল, ওনাদেরকে হুম, সাসপেন্ড করা হয়েছে কর্মকর্তাদেরকে, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। এটা কিন্তু আমরা এভাবেই নিয়েছি। হুম। হ্যাঁ, কিন্তু শেষের সংসদে দিকে দুঃখ দেখা গেল প্রকাশ বা আপনি যে পদক্ষেপগুলো বলছেন, সেই পদক্ষেপগুলো আমরা দেখেছি। তারপরেও শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলনটা চলছে। তারপরে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনলাম, এই যে বহিরাগতরাও আছেন এই আন্দোলনে, এই আ এবং বিব্রত করতে চায় বা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় একটি মহল। আপনারা কাদেরকে আসলে একটি মহল বলে মিন করছেন? আমরা মনে করি জুলাই বিপ্লবের বাইরে যারা ছিলেন, হুম, যারা এই জুলাই বিপ্লবকে মেনে নেন নাই, এই ধরনের একটা গ্রুপ তো আছে। আমি যদি কারো নাম নাও নিয়ে বলি, এটা বাংলাদেশের মানুষ এবং বাংলা ভাষাভাষী মানুষ যারা, ওনারা সবাই বুঝেন হুম। যে যে- যেমন একসময় মুক্তিযুদ্ধের 71কে যারা গ্রহণ করতে পারেনি, তারা কিন্তু 71-এর বাইরে কথা বলতে চায়। ঠিক এই জুলাই বিপ্লব, জুলাই আন্দোলন কি ছাত্র জনতার যে আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই বিজয়কে তো অনেকে মেনে নিতে পারেনি আর কি। ওরাই হয়তো শেষের দিকে এসে, প্রথম দিকে নয়, শেষের দিকে এসে সেখানে একটু আরেকটু ঘি ঢালার চেষ্টা করেছেন। সেটাই মনে হয় মাননীয় মানে জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লবের পরাজিত মহোদয় মিন শক্তি হচ্ছে করেছেন। আওয়ামী লীগ। এটি তো আর রাগঢাকের কিছু নাই। তারা পরাজিত শক্তি। রাগ ঢাকে। ফলে আর তাদেরকে দিকে আঙ্গুল তোদারকে তো অনেক কিছু বলতেই কিছু আটকায় না এখন আর মুখে। মানে অনেক কিছুই বলে ফেলা যায়। তো তারা যদি এর সাথে যুক্ত থাকে সেটিকে একটি মহল হিসেবে বলার কি দরকার? মানে সরাসরি তো বলা যায় যে আওয়ামী লীগ বা তার আ মানে সমর্থক গোষ্ঠী যারা আছে তারা যুক্ত। নাকি আপনি অন্য কিছু মনে আপনি করছেন? দেখেন, না, আমরা আমার মনে হয় অ্যাকচুয়ালি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় একটা ভালো জবাব দিতে পারবেন, হুম, কারণ ওনার সাথে তো আর আমার কথা হয়নি। আমি একজন নাগরিক হিসাবে যদি আমাকে সংসদ সদস্য বা হুইপ হিসাবে জিজ্ঞাসা করেন, সেটা আমি বলেছি। নাগরিক হিসাবে আমি যতটুকু বুঝেছি অতটুকু আপনাকে শেয়ার করেছি। জি। বাকিটা উনি বলতে জি। পারবেন আসলে কিন্তু উনি কি আপনি মিন। আরেকটু যদি আপনার মন্তব্য দেন যে ধরেন বিরোধীদের কাছ থেকে যেইটি আমরা শুনতে পাচ্ছি, বিরোধী দল তাদের জোটভুক্ত নেতাদের কাছ থেকে সংসদেও একজন সংসদ সদস্য জামায়াতে ইসলামের বিরোধী পক্ষের সংসদ সদস্য তিনি প্রশ্ন তুলেছেন যে কোমলমতি ছাত্রদের আন্দোলন দমনে পুলিশের নির্দয় লাঠিচার্জ। পরের অংশটুকু আসলে আর বলার হয় নাই। প্রশ্ন উত্তর মানে প্রসঙ্গে তিনি কথা বলেছেন। আর সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সংসদের বাইরে বলছেন যে শিক্ষামন্ত্রীকে বলছেন স্ট্যান্ডবাজি, টেন্ডারবাজিতে ওস্তাদ এবং শিক্ষার্থীরা দেখিয়ে দিচ্ছে স্ট্যান্ডবাজি আর চলবে না, দেখিয়ে দিচ্ছে আপনাদের পায়ের তলায় মাটি নেই। নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে শিক্ষার্থীদের সাথে টাল্টি-বাল্টি করলে প্যাকেট করে লন্ডন পাঠিয়ে দেব। মানে এরকম কথাবার্তা আসছে বিরোধীদের পক্ষ থেকে। আপনার কাছে কি মনে হয় আসলে বিরোধীদের অবস্থান এই আন্দোলন প্রসঙ্গে কেমন? না, আপনি তো জিনিসটাকে এভাবে নিতে হবে, ফ্রিডম অফ স্পিচের জন্যই তো আমরা ফাইট করেছি। এখন ওনারা সংসদ একটা রুলস অফ প্রসিডিউর এবং আর্টিকেলের মধ্যে, আমাদের সংবিধানের মধ্যে সংসদ চলে, হুম, যেটা খুবই সুন্দরভাবে চলছে, নিশ্চয় আপনি লক্ষ্য করেছেন। আমাদের এই সংসদ কিভাবে ছিল সেটাও আপনি দেখেছেন, একদম। আমি ওই আলোচনায় যেতে চাই না। আর বাইরে রাজনীতি, আহ, সেটা তো একটা ব্যাপার আছে সেখানে। অবশ্যই সরকারকে তো রাজনৈতিক ভাবে সবসময় ভুলভ্রান্তি যত কঠিন ভাবে মোকাবেলা করবে, ধরাই দিবে, একটু পরাজিত করবে বাকযুদ্ধে। এটা তো বিরোধী দলের একটা কালচার এবং গণতন্ত্রের কালচার। আমি এটাকে খুব খারাপ ভাবে দেখি না। ওনারা যেভাবে বলে, আবার আমি এটাও তো শুনেছি হাসনাত আব্দুল্লাহ সাহেব যখন দুঃখ প্রকাশ করেছেন, তারপরে উনি একটা বক্তব্য দিয়েছেন 8টার দিকে রাত্রে, সেদিন 14 তারিখ। উনি বলেছেন যে আমরা এই জন্যই জুলাই বিপ্লব করেছি, ভুল করবে দুঃখ প্রকাশ করবে, ভুল করবে স্বীকার করবে। এটাও তো ডেমোক্রেসির সৌন্দর্য। আমি তো
এটাকে অন্যভাবে দেখি না। আমি নিশ্চয়ই। পজিটিভলি এখন ধরেন দেখলেই তো সংসদে যেই আমার মনে হয় বক্তব্য, ভালো হয়। জি নিশ্চয়ই আপনি সংসদে অনেক পজিটিভ বক্তব্য আমরা এমনকি মানে মাননীয় বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির তার মুখেও খুব আসলে শুনেছি যে সুন্দরবনের মধু লাগিয়ে রাখবো। ঝাল মরিচ না লাগিয়ে ঠোঁটে সুন্দরবনের মধু লাগানোর কথা তিনি বলেছেন। আপনি তো বারবারই বলেন সংসদে ঐক্যের কথা, আপনার কথা লক্ষ্য করি। ঐক্যের কথা বলেন, মিলেমিশে কাজ করবার কথা বলেন। কিন্তু আবার সংসদের বাইরে যখন এরকম কথা হয়, জামায়াতের আমিরও সংসদে উঠে বলেছেন যে সংসদের বাইরের বক্তব্য বাইরে, ভেতরের বক্তব্য ভেতরে। কিন্তু সাধারণ মানুষ আসলে কোনটিকে গ্রহণ করবে? আসলে ২ দলের অ্যাপ্রোচ কেমন বলে সাধারণ মানুষ গ্রহণ করবে? কোনটা আসলে রিয়াল ফেস? আপনি না, আপনি রিয়েল ফেস যদি বলেন, এটাকে এভাবে মানে ডিটারমাইন করা আমার মনে হয় ঠিক হবে না। কারণ সংসদ, আমি আবার বলি, রুলস অফ প্রসিডিউর এবং সংবিধানের আলোকে সংসদ চলে। সেখানে এটা চলতেছিল না বলেই কিন্তু সংসদটা অকার্যকর হয়েছিল। কিন্তু এখন আপনি দেখেন লাস্ট সেশনে দেন মাননীয় বিরোধী দলীয় নেতা যে বক্তব্য রেখেছেন, হুম, এগুলি তো প্রণিধানযোগ্য। আমার তো 27 বছরের এক্সপিরিয়েন্স ইন দিস পার্লামেন্ট, মাঝে 10 বছর ছিলাম না। একদম অল্প বয়সে, তরুণ বয়সে এই পার্লামেন্টে আসার সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ পাক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান। তো সংসদের তো কথা এখন যেভাবে হচ্ছে, এই সংসদে কিন্তু বাংলাদেশের মানুষ চেয়েছিল বলেই এখন আহ, যখন গাড়ির ভিতরে থাকে, আমার বিদেশি বন্ধুরাও যারা আছে, বিদেশি মানে বাংলাদেশি বাংলা ভাষাভাষী যারা বাইরে থাকেন, বলে যে আমরা দৌড়ে চলে আসি এই সংসদ দেখার জন্য। হুম, তো আর বাইরে তো বিরোধী দল অবশ্যই বলবে। আমি তো এরকমও চাই। আমার আমার পার্সোনাল ওপিনিয়ন অ্যাজ এ হুইপ হিসেবে, আমি হুইপিং করি অন বিহাফ অফ লিডার অফ দ্য হাউস। হুম, আমার কাজটা কি? আমার কাজটাই তো ব্রিজ তৈরি করা, এই গণতন্ত্রকে সমুন্নত রাখা। কোনো কারণে কেউ ঢুকে যেন এটাকে কোন রকম অন্য ধরনের কোনো সিচুয়েশন না হয়। তো সেখানে আমি তো এরকমও বলি যে আপনারা 4 বছর টেনে নিয়ে যান, তখন আপনি যতটুকু সামনে দেখতেছেন ভিতরে কথা হচ্ছে না। ভিতরে বিরোধী দল নেতার সাথে কথা বলতেছি, বিরোধী দলের চিফ হুইপের সাথে কথা বলতেছি, মাননীয় বিরোধী সংসদ সদস্যের সাথে কথা বলছি। আমাদের কেউ বলছে, কারণ আমাদের তো মনোজগতে এরকম হুম, আরেকজনকে আমরা দাবি দেব, বড় করে কথা বলবো, ছোট করে কথা বলবো, টিটকারি করব। এটা ছিল প্র্যাকটিস ছিল। কিন্তু সেখান থেকে তো আমরা 30-40% কিন্তু আমরা ফিরে এসেছি। কিন্তু আপনি লক্ষ্য করবেন হুম। আমাদের আগে কিন্তু সদস্যরা ধরেন যারা কিভাবে কথা কথা বলতেন। বলছেন, ধরেন আমি যাদের কথা বললাম, যারা সংসদে এরকম স্ট্যান্ডবাজি, টেন্ডারবাজি বা প্যাকেট করে পাঠানোর কথা বলছেন বা আ গরম দেখানোর কথা বলছেন, এরকম আরো অনেক কথা আছে যেগুলো বাইরে সংসদের বাইরে খুব উত্তেজক কথাবার্তা। তারা তো আসলে এই ৩০ বছর আগের মানুষ না। তারা জন্মই হয়েছেন ৩০ বছর পরে। মানে সংসদের ও আ উম আপনি যেই সময়ের কথা বলছেন, তারপরে নতুন প্রজন্মের মানুষ। তারা তাদের মুখে এরকম কথা আ মানে কেন মনে হয়? বা যদি আমি বলি জামায়াতের মাননীয় আমির, তিনিও তো এর আগে সংসদ সদস্য হন নাই, নতুন তিনিও। ফলে সেই কালচার তো তার দুই হ্যাঁ, 260 জন নতুন সদস্য এই হুম, পার্লামেন্ট, 260। আপনি চিন্তা করেন, লিডার অফ দ্য হাউস নতুন, অপোজিশন লিডার নতুন, আমাদের অপোজিশনের চিফ হুইপ নতুন, সবাই তো নতুন। হুম, আমি যেটা বলতে চাই, আপনি যেটা লক্ষ্য করে বলতেছেন যে এরা তো এটা দেখে নাই, ওরা দেখেছে। কিন্তু আপনি কোথায়, ক্যালিফোর্নিয়াতে, আমি এখানে কথা বলতেছি, আমি চিন্তা করতে পারছি এভাবে আমরা কথা বলবো। তো ওরা কিন্তু এই জিনিসগুলি নিজেরা প্র্যাকটিস করে নাই, এই জেনারেশন দেখেছি তো। হুম, আমরা টক শোতে মারামারি করতাম 2013-এর পরে। আমার এত বন্ধুরা মিডিয়ার কর্মকর্তা কতবার ডেকেছে আমাকে, সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জার্নালিজমের ছাত্র, এখন যারা হাই লেভেলে আছে। আমি যাইনি এ কারণে, মানে যেভাবে কথা বলে বাসায় আসলে স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে লজ্জা পেতে হয়। হুম, আমি সেজন্য যাইনি। তো সেগুলি তো অনেক চেঞ্জ হয়েছে না এখন। তো এখন আপনি যাদের নাম বললেন, এই তরুণ প্রজন্মের নেতা যারা, ওনারা তো যেগুলি বলছেন, এটা কোনো, আমি মনে করি কঠিন কথা না কিন্তু। হুম, এবং গণতন্ত্রের আমি যে সরকারি দল, আমি এগুলি গ্রহণ করতে হবে। উনি যদি বলে থাকে প্যাকেট করে পাঠিয়ে দিবে, হুম, প্যাকেট করতে তো আসে নাই। হ্যাঁ, বলেছেন। এবং আবার তার সাথে কথা হচ্ছে, ভাই এভাবে বললো না ভাই, তুমি এত আঘাত দিয়ে কথা বলো কেন? হ্যাঁ, কারণ তোমরা তারা 40 বছর রাজনীতি করো। আমি যখন বসি তাদের সাথে কথা বলি, তাদের কিন্তু আরো 40 বছর রাজনীতি করার সুযোগ আছে কিন্তু। হুম, তো উম, এখন হয়তো যতটুকু যে ক্ষোভ হয়, এটা একটা বলে ফেলে, স্ট্যান্ড বাজি না।
এটা বলে ফেলে ওরা, এই তরুণ প্রজন্ম এভাবেই কথা বলে, হাসিনার বিরুদ্ধে এভাবেই কথা বলেছে হুম, তারা। তো এখন আমাদের বিরুদ্ধে বললে আমাদের একটু গায়ে লাগে। আমরা মনে করি আমাদের লিডার অফ দা হাউস অসম্ভব প্যাশন, যেটা আমি গত পার্লামেন্টে বলছি, যে গণতন্ত্রের সৌন্দর্য হলো প্যাশন। এটা বাজার থেকে কিনা যাবে না, ধৈর্য ধরতে হবে। আর আমি এও বলি যে আপনারা সব যোগ করেন না আমাদের ভুল ভ্রান্তি যা করি। আর এই দেশে একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে এগুলি করে করে শারমিন। আমাদের দেশে কিন্তু ব্রিটিশ বিরোধী তার আগের আন্দোলন, গুপ্ত মধ্য যারা যখন এসেছে আমাদেরকে অত্যাচার করেছে, দখল করেছে, সম্পদ নিয়ে গেছে, আমরা কিন্তু অ্যান্টি স্টাবলিশমেন্ট। হুম, আমাকে যে ভোট দিয়েছে 2 বছর পরে সেও কিন্তু, মানে আমার কোনো কর্মী একটু যদি ভালো চলে, ভালো যারে ভোট দিলাম আমি, ও চলে এত, ও দুটো ইলিশ মাছ কিনে কিভাবে, হুম, আমি কথা বলতেছি আপনাদের, প্রান্তিক কথা, ও খেপে যায় তখন। আমাদের মানুষগুলি আমরা কিন্তু অ্যান্টি স্টাবলিশ। আমি তখন আমার বন্ধুদেরকে বলি, বিরোধী দলকে বলি, ভাই তোমরা আমাদের ভুলভ্রান্তি সব যোগ করো, এই সংসদটাকে টেনে নাও, কার্যকর করো, 4 বছর পরের থেকে বলা আরম্ভ করো। বিরোধী দল নেতাকে তো আমি খুব সম্মান করি, উনি খুব ভালো মানুষ, খুব সুন্দর কথা বলেন, এবং উনি অনেক ধৈর্যশীল মানুষ। তো ওনাকেও বলি, আমি লাস্ট দিনে বলছি, আমি বলছি, স্যার মাঝে মধ্যে তো এরকম হবে, কিন্তু আপনারা টেনে নিয়ে যেতে হবে হুম, এই পার্লামেন্টটাকে। হ্যাঁ। জি, এবং উনি সেটাই বারবার জি। বলে যে এই বিরোধিতার জন্য পার্লামেন্টটাকে বিরোধিতা না, টেনে এবং নিয়ে যেতে হবে, চার আবার বছরের মাথায় হুম, একটু বলি, শেষ নিশ্চয়ই। করে দেই, 4 বছরের মাথায় আমাদের ভুল ভ্রান্তি সব নিয়ে যখন মাঠে যাবে, একটা কেয়ারটেকারের আন্ডারে আবার ভোট হবে, তখন যদি মানুষের পারসেপশনটা আর ওনাদের বক্তব্য সঠিক হয়ে যায়, মানুষ কিন্তু ওনাদেরকে ভোট দিয়ে দেবে। এই মানসিকতায় আমাদের এগোতে হবে। এই পার্লামেন্টকে, এদেশের মানুষকে আমরা ওই দিকে নিয়ে জি, যেতে হবে। এটা তো দারুণ এটাই ব্যাপার। মনে করি আমি একটু কিছু এই গণতান্ত্রিক প্রসঙ্গেও মানুষের জি, দায়িত্ব।